গাড়ি ছাড়লো ড্রাইভার। বোধহয় অনেক দূর যেতে হবে বলে শুরুতেই গতি অনেক বাড়িয়ে দিল। প্রথম থেকেই ড্রাইভারের আচরণ ভালো লাগেনি কিশোরের। এখন তার এই গতি বাড়ানো আরও অপছন্দ করল। নিচু গলায় সঙ্গীদেরকে বলল, ব্যাটা নিশ্চয়ই মাতাল। এই রাস্তায় এত জোরে গাড়ি চালায় কেউ? দেবে গুঁতো লাগিয়ে কোনো গাড়ির সঙ্গে। খুব খারাপ কথা। ব্যাপারটাকে হালকাভাবে নিল বব। মাত্র টাকা পয়সা আসতে শুরু করেছে, এই সময় যদি মরি। অযাচিতভাবে কয়েকজন সত্যিকারের বন্ধুকে পেয়ে সব দুঃখ যেন ভুলেই গেছে সে। খরচ করার সুযোগ দেবে না তোমাকে বেটা। রেগে উঠছে কিশোর। হরিশ কিছু বলছে না কেন? বোধহয় এই জোরে ছোটা ভালোই লাগছে তার। একটা মোড়ে এসে পড়ল গাড়ি, তবুও গতি কমালো না ড্রাইভার। চাকার কর্কশ শব্দ তুলে পিছলে ঘুরে গেল গাড়ির নাক। একে অন্যের ওপর কাত হয়ে পড়ল তিন কিশোর। চেঁচিয়ে উঠল কিশোর, বরিস, আস্তে চালাতে বলুন, মেরে ফেলবে নাকি? হেসে উঠল ড্রাইভার, যেন মজার একটা কৌতুক শুনছে। গতি তো কমালোই না, বরং আরও বাড়ালো। আশ্চর্য, বরিস এখনো কিছু বলছে না কেন? কিশোরের মনে হলো সে নিজেও অযথায় বেশি রেগে যাচ্ছে। কোথায় যেন কি একটা গোলমাল হয়েছে। অবশেষে দুর্ঘটনা ঘটেই গেল। একটা ট্রাফিক পোস্টের কাছে লাল বাতি অমান্য করল ড্রাইভার। বাঁ দিক থেকে আসা একটা প্রাইভেট কারের পেছনে লাগিয়ে দিল গুঁতো। চাকার তীক্ষ্ণ শব্দ, আঁতকে ওঠা মহিলার ভয়ার্ত চিৎকার, দু চারজন পথচারীর গেল গেল রব শোনা গেল কয়েক মুহূর্ত। ভাগ্য ভালো, প্রাইভেট কারটা উল্টালো না। গুঁতো খেয়ে ওটার পেছন দিক সরে গেল আধ পাক। রাগে অন্ধ হয়ে গেছে কিশোর। এক ঝটকায় দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। ড্রাইভারের দরজা খুলে তাকে প্রায় চড়ই মেরে বসে এই অবস্থা। জীবনে যা কখনো করেনি তাই করে বসল। মুখ খারাপ করে গাল দিয়ে উঠল ড্রাইভারকে। ট্রাফিক পুলিশ ছুটে এসেছে। প্রথমেই দেখে নিল দুটো গাড়ির কেউ আঘাত পেয়েছে কিনা। অন্য কারোই তেমন কোনো চোট লাগেনি, ট্যাক্সি ড্রাইভার ছাড়া। তার কপাল কেটে রক্ত পড়ছে, চেহারা ফ্যাকাশে মনে হলো। খুব লজ্জা পেয়েছে। পকেট থেকে নোটবুক বের করতে করতে পুলিশ বলল, কি ব্যাপার, মদ খেয়ে চালাচ্ছিলে নাকি? দেখি লাইসেন্স দেখি। কিশোর বলল, মদই খেয়েছে, কত মানা করলাম আস্তে চালাও আস্তে চালাও, তা শুনল না। লাইসেন্স বের করে দিয়ে ড্রাইভার বলল, না স্যার, মদ খাইনি, বিশ্বাস করুন, আজ সারাদিন এক ফোঁটাও না। কি জানি হয়ে গিয়েছিল, জীবনে কখনো এরকম হয়নি। কি যে হয়ে গেল হঠাৎ। ভুরু কুঁচকে ড্রাইভারের মুখের দিকে তাকিয়ে রইল এক মুহূর্ত পুলিশ। না, মিছে কথা বলছে বলে তো মনে হচ্ছে না। কি ভাবলো, তারপর লাইসেন্সটা ফিরিয়ে দিতে গিয়ে বলল, যাও ছেড়ে দিলাম, এখন থেকে সাবধানে গাড়ি চালাবে, অসুখ টসুখ করেনি তো? না স্যার। কপালের রক্ত মুছছে ড্রাইভার, সারাদিন গাড়ি চালিয়েছি, বৃষ্টি তো, খ্যাপও পেয়েছি অনেক, এই একটা খ্যাপই আসলে। যাও, ওনাদের নামিয়ে দিয়ে সোজা বাড়ি ফিরে যাও, পরামর্শ দিল পুলিশ। বেশি পরিশ্রম করে ফেলেছ, ঘুম পাচ্ছে বোধহয়, যাও যাও। হাত নাড়ালো সে। গাড়ি ছাড়লো আবার ড্রাইভার। গতিবেগ এবার সীমিত রাখলো। বলল, স্যার কিছু মনে করবেন না, সত্যি বলছি, মদ খাইনি, আমার মুখ শুঁকে দেখুন। কিশোরও বিশ্বাস করলো তার কথা। গাল দিয়েছিল বলে লজ্জা পাচ্ছে। চিমটি কাটতে শুরু করেছে নিজের ঠোঁটে। গভীর ভাবনায় ডুবে যাচ্ছে।
আনমনেই বলল, না শোকার দরকার নেই, কিন্তু হোটেল থেকে বেরোনোর পরপরই দুটো অঘটন। ভূতের আসর হয়েছে। অনেকক্ষণ পর এই প্রথম কথা বলল মুসা। ড্রাইভারদের ওপর। লরিটা কি করলো দেখলে না? লরিটা ঠিকই আসছিল, মনে করিয়ে দিল কিশোর। ববই আনমনা হয়ে গিয়েছিল। হুঁ। এত কাণ্ড ঘটে গেল, বরিস হ্যাঁ না কিচ্ছু বলল না। স্বপ্নের ঘরে রয়েছে যেন সে, একেবারে চুপ। তার এই ভাবসাব ভালো লাগলো না মুসার। সত্যি কি ভূতের আসর? 3 গোয়েন্দার হেডকোয়ার্টারে বসে আছে 3 কিশোর। বাকি পথটা নিরাপদেই ফিরেছে ওরা। ফিরেই রবিনের বাড়িতে টেলিফোন করেছে কিশোর। তাকে পায়নি। বাবা মার সঙ্গে খালার বাড়ি গেছে রবিন পার্টিতে। হয়ে গেছে বব। অল্প কথায় তাকে বলেছে সব মুসা। লেখাপড়ার ফাঁকে ফাঁকে অবসর সময়ে শখের গোয়েন্দাগিরি করে তারা। 2 সুড়ঙ্গ আর হেডকোয়ার্টার দেখে তাজ্জব হয়ে গেছে বব। রাশ হচ্ছে না মুখে। ডেস্কের ওপাশে নিজের চেয়ারে বসেছে কিশোর। উল্টো দিকে বসেছে মুসা আর বব। আর দেরি করে কি হবে, কিশোর বলল। রবিন কখন আসে ঠিক নেই। এলেও এত রাতে তার মা তাকে এখানে আসতে দেবেন কিনা সন্দেহ। আমরা বরং চিঠিটা পড়ে ফেলি, সকালে খবর দেব রবিনকে। ঠিক আছে, সায় জানালো মুসা আর বব। বের করো, ববকে বলল কিশোর। পকেট থেকে খামটা বের করলো বব। ভেতর থেকে বেরোলো কয়েক পাতা আধময়লা কাগজ। ঠিকমতো ভাঁজ করার সময় পায়নি লেখক, বোঝাই যাচ্ছে। টেবিলে বিছিয়ে হাত দিয়ে ডলে সেগুলোকে সমান করলো সে। পড়ো, বলল কিশোর। তুমিই পড়ো। কাগজগুলো ঠেলে দিল বব। আমি? আচ্ছা। কাগজগুলো টেনে নিয়ে আরেক দফা সমান করল কিশোর। জোরে জোরে পড়তে শুরু করল। ডিয়ার বব, হাসপাতালে বসে লিখছি এ চিঠি। এখানে আমি মোটামুটি নিরাপদ। মনে হয় না এটা তোমার হাতে পৌঁছবে, কিন্তু যদি পৌঁছাই, পড়ো ভালো মতো। আমার পরামর্শ মতো কাজ করো। হয়তো কোনোদিন প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবে। আবার বলছি, প্রচুর ধন সম্পদ। সাবধান, কাউকে কিছু বলবে না। চিঠিটা তো দেখাবেই না। তাহলে ধন সম্পদ পাওয়া তো দূরের কথা, প্রাণে বাঁচবে কিনা সন্দেহ। স্রেফ খুন হয়ে যাবে, খুন। খুলেই বলি সব। খুব সুন্দর একটা জাহাজ, সিওএফ। ছোট কিন্তু ভালো। এখন ওটা সাগরের তলায়। সঙ্গে করে নিয়ে গেছে তার বেশিরভাগ নাবিককে। আহা, কি ভালো লোকই না ছিল তারা। ওই শয়তান মাতাল বিগ হ্যামারের। গরিলার মতো শরীর, তেমনি কুৎসিত চেহারা। গালে কাস্তের মতো বাঁকা একটা কাঁটা দাগ, আরো বিভৎস। ভয়াবহ করে দিয়েছে মুখটাকে। ভীষণ খারাপ লোক। কতখানি খারাপ তা তার সংস্পর্শে যারা এসেছে তারা ছাড়া আর কেউ বুঝবে না। সিওএভে করে সেই আমাদের শেষ যাত্রা। গরিলাটাকে সেদিন জাহাজে উঠতে দেখেই কেন জানি আমার মনে হয়েছিল অঘটন ঘটবে সে যাত্রায়। আমাদের ফার্স্ট মেট অসুস্থ হয়ে পড়ায় তার জায়গায় হ্যামারকে নেওয়া হয়েছে। টার্নার খুব ভালো লোক ছিল, নাবিকদের ভালোবাসতো, অথচ তার জায়গায় এ কাকে নেয়া হলো? দেখেই অপছন্দ করলাম আমরা, সিওএভের নাবিকেরা। কিন্তু ক্যাপ্টেনের সিদ্ধান্ত, আমরা আর কি বলবো। জাহাজ ছাড়ল। যাত্রার শুরুতেই যখন ন্যাব লাইটের দেখা পেলাম না, বুঝলাম কপালে খারাপই আছে। যাব রিওতে।
এমনিতেই ওদিককার সাগরের বদনাম রয়েছে, যখন তখন ঝড় ওঠে। সেটা প্রমাণ করার জন্যেই যেন উত্তর পশ্চিম থেকে ধেয়ে এলো পাগলা হাওয়া। বড় বড় ঢেউ উঠল, মোচার খোলার মতো দোলাতে শুরু করলো জাহাজটাকে। নিচে নাবিকদের কেবিনে গিয়ে আশ্রয় নিলাম আমরা। গরিলা নামলো না, ব্রিজে রয়ে গেল। মাতাল অবস্থায় হাল ধরেছে, ঘষা লাগিয়ে দিল একটা স্টিমারের সঙ্গে। ভাগ্য ভালো সামনাসামনি গুঁতো লাগায়নি, তাহলে ওখানেই হয়তো আমরা মরতাম। ক্যাপ্টেনের শরীর বিশেষ ভালো না, ঘুমের বড়ি খেয়ে নিজের কেবিনে শুয়ে আছেন, তাই বোধহয় ঘষা লাগার শব্দ শুনলেন না। আর ভীষণ ঝড়ের মাঝে কেবিন থেকে ওই শব্দ শোনাও যায়নি বোধহয়। হ্যামারকে টার্নারের মতো বিশ্বাস করা উচিত হয়নি ক্যাপ্টেনের। এই যে একটা দুর্ঘটনা ঘটালো, তারপরও হুঁশ হলো না হ্যামারের। মদ গিলেই চলল। আপন খেয়ালে যেদিকে খুশি ভেসে চলল জাহাজ। গরিলাটার কোনো খবরই নেই। সে রাতে সারাটা রাত আতঙ্কে অস্থির হয়ে রইলাম আমরা, যে কোনো মুহূর্তে যা খুশি ঘটে যেতে পারে। আমরা ঠিক করলাম সকালে ক্যাপ্টেনকে জানাবো হ্যামারের গাফিলতির কথা। তার মাতলামির জন্যে জাহাজ শুদ্ধ সবাই তো আর মরতে পারি না। কোনো মতে রাত কাটালাম। সকালে একজন নাবিক গিয়ে ক্যাপ্টেনকে জানালো। হ্যামারকে ডেকে খুব একচোট ধমকালেন তিনি, হুঁশিয়ার করে দিলেন, এরপর এরকম হলে আর সহ্য করবেন না। মুখ কালো করে ক্যাপ্টেনের কেবিন থেকে বেরোলো গরিলা। তারপর শুরু হলো তার অত্যাচার। সে কি অত্যাচার! পরের 15টা দিন যে কি যন্ত্রণায় কাটল। জাহাজের পরিবেশকে নরক বানিয়ে ছাড়লো শয়তানটা। শঙ্কিত হয়ে পড়লাম, বিনা রক্তপাতে বুঝি আর রিওতে পৌঁছানো সম্ভব হলো না। সে যা শুরু করেছে, যে কোনো মুহূর্তে যা খুশি ঘটে যেতে পারে। পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠল যখন রহস্যজনকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেলেন ক্যাপ্টেন। ধরাধরি করে তাকে নিচে কেবিনে শুইয়ে দেয়া হলো। জাহাজের দায়িত্ব পুরোপুরি এখন গরিলার হাতে। আরও মরলাম আমরা। জাহাজ আর জাহাজ রইল না, দোজখ হয়ে উঠল। আসল কাহিনী শুরু হলো এরপর। পথ হারালো জাহাজ। জাহাজের গতিপথ ঠিক করার কোনো চেষ্টাই করল না হ্যামার। সারাক্ষণ মদ নিয়ে পড়ে রইল। গত কদিন থেকেই আবহাওয়া খারাপ। অবশেষে আঘাত হানলো হারিকেন। সে কি ঝড়! আমার এতদিনের নাবিক জীবনে এমন ঝড় আর দেখিনি। দক্ষিণ পূর্ব থেকে বইল প্রচণ্ড ঝড়। সাগরের ঢেউ তো না, যেন এক একটা হিমালয় পর্বত। ভালো জাহাজ বলেই টিকে রইল সিওএভ কোনো মতে, নইলে পয়লা ধাক্কাতেই তলিয়ে যাওয়ার কথা। গলগল করে পানি ঢুকছে জাহাজে। হাত পাম্প দিয়ে সেচে কুলিয়ে উঠতে পারছি না আমরা। পানি ঢুকে বয়লারের আগুন গেল নিভে, ইঞ্জিন বন্ধ। ঢেউয়ের ধাক্কায় প্রধান মাস্তুল ভেঙে ভেসে চলে গেল। সঙ্গে করে নিয়ে গেল অ্যান্টেনা আর কিছু মূল্যবান জিনিস। বিকল হয়ে গেল বেতার যন্ত্র। বিপদ সংকেত যে পাঠাবো সে উপায়ও রইল না। অসহায়ভাবে ভেসে রইলাম আমরা। পরের 4টে দিন যেন এক ভয়ানক দুঃস্বপ্ন। কোনো জাহাজ চোখে পড়ল না। সিওএভের খোলের জায়গায় জায়গায় ছিদ্র আর ফাটল দেখা দিয়েছে। পানি ঢুকছে। আর কত সেচব? ধীরে ধীরে জাহাজটা ডুবছে বুঝতে পারছি, কিন্তু ঠেকাবো কি করে? আমাদের সবার অবস্থা এত কাহিল, কুটোটি সরানোর শক্তি নেই। 4 দিন 4 রাত
শুধু পানি সেচেছি, ঝড়ের সঙ্গে যুদ্ধ করেছি, শরীর আর চলছে না। এখন পাম্প চালাতে পারছি না, ফলে দ্রুত ডুবছে জাহাজ। আর বেশিক্ষণ ভাসিয়ে রাখতে পারবো না ওকে। যখন বুঝলাম সি ওয়েভের আয়ু শেষ, পানি আর না সেচে নৌকা নামালাম। প্রথম নৌকাটায় নামিয়ে দিলাম ক্যাপ্টেনকে। বাতাসের গতিবেগ কমেছে অনেকখানি, কিন্তু ঢেউ বেশ বড় বড়ই রয়েছে। ক্যাপ্টেনের ভাগ্য মন্দ। বিশাল এক ঢেউ এসে নৌকাটাকে তুলে নিয়ে আছাড় মারল জাহাজের গায়ে। এক আছাড়েই চুরমার। চোখের পলকে ফেনা আর ঢেউয়ের তলায় হারিয়ে গেলেন ক্যাপ্টেন। বিমূঢ়ের মতো চেয়ে রইলাম আমরা। দড়ি ধরে নৌকায় উঠতে যাচ্ছিল হ্যামার, ঝুলে রইল ওভাবেই। ঘাল দিতে দিতে ডেকে উঠে এলো আবার দড়ি বেয়ে। নৌকায় ক্যাপ্টেনের সঙ্গে যারা উঠেছিল তাদের একজনকেও দেখা গেল না আর। সবাই তলিয়ে গেছে ঢেউয়ের তলায়। ডেকে আমার সঙ্গে আর মাত্র 4 জন নাবিক বেঁচে আছে। বিগ হ্যামার, পম্পেয়ের জিম কার্নি, বাবুর্চি হ্যারি লুই আর কিম কার্পেন্টার। ওই যে তোমার কিম চাচা, যে আমার সঙ্গে আমাদের বাসায় বেড়াতে এসেছিল। চিনেছ তো? ছোট্টখাট্ট লোকটা, পাকানো মস্ত গোঁফ ছিল, গিলিংহ্যামে বাড়ি, জানো বোধহয়। আরেকটা নৌকা আছে জাহাজে, ওটা সাবধানে নামালাম। প্রাণ হাতে করে ভয়ে ভয়ে নামলাম ওতে। আগেরটার অবস্থা দেখেছি, তাই হুঁশিয়ার রইলাম। তাড়াতাড়ি সরিয়ে আনলাম ডুবন্ত জাহাজের কাছ থেকে। পরের 15টা দিন ছোট্ট সেই ডিঙিতে যে কি করে কাটলো 5 জন লোকের, কি যে কষ্ট বোঝাতে পারবো না বব। হাতে ধরে ঈশ্বর বাঁচিয়েছেন, তাই বেঁচে আছি। 15 দিনের দিন দূরে ডাঙা চোখে পড়ল। ক্যারিবিয়ান সাগরের একটা দ্বীপ, নাম প্রভিডেন্স। দ্বীপটা আমার আগেই চেনা। এর আগে ওখানে নেমেছি একবার জাহাজে পানি নেয়ার জন্যে। জানা গেল হ্যামারও চেনে। লম্বাটে একটা দ্বীপ, 2 প্রান্তে বিচিত্র চেহারার পাহাড়। গায়ে শক্তি নেই, তবু ডাঙা দেখে শুধু মনের জোরে দাঁড় তুলে নিয়ে বেয়ে চললাম। কিন্তু তখনও ভাগ্য আমাদের উপরে বিরূপ। তীর ঘেঁষে বয়ে চলা তীব্র স্রোত দ্বীপের গায়ে নৌকো ভিড়তে দিল না। টেনে নিয়ে চলল আবার খোলা সাগরে। দাঁড় ফেলে দিয়ে একেবারে নেতিয়ে পড়লাম। যেদিকে খুশি যাক ডিঙি, আর কেয়ার করি না। দক্ষিণ পশ্চিমে এগিয়ে চলেছে নৌকা। ক্ষুধা তৃষ্ণায় আমরা কাহিল। চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে যেতে দেখছি খাবার আর পানির উৎস। তখন আমাদের মনের অবস্থা যে কি, তা কি করে বোঝাই। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, জিম কার্নি মারা গেছে আগেই। সে রাতে শেষ নিঃশ্বাস ফেলল বেচারা হ্যারি। আমরাও মৃত্যুকে মেনে নিয়ে অপেক্ষা করে আছি, এবার কার পালা আসে। কিন্তু মরলাম না। স্রোত আমাদেরকে এনে ঠেকালো আরেকটা দ্বীপের গায়ে। আধমরা অবস্থায় নামলাম তীরে। বুঝলাম আপাতত বেঁচে গেছি। দ্বীপে প্রচুর নারকেল গাছ আছে। গাছের নিচেই পড়ে আছে অনেক নারকেল। তাড়াতাড়ি নারকেল ভেঙে পানি খেলাম। তারপর খেলাম মিষ্টি শাঁস। অচেনা দ্বীপ, নাম জানি না, তবে জানলে ভালো হতো। কেন, একটু পরেই বুঝবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে তীরের নরম বালিতেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম আমরা। খুব একটা খারাপ থাকতাম না দ্বীপটাতে, যদি গরিলাটা আমাদের সঙ্গে না থাকতো।
খাবার আর পানি তো পেয়েই গিয়েছিলাম। চুপচাপ এরপর শুধু অপেক্ষা করতাম ও পথে কোনো জাহাজ গেলে কোনোভাবে ওটার দৃষ্টি আকর্ষণ করে দেশে ফিরে আসতে পারতাম আবার। কিন্তু আমাদের জান খারাপ করে ছাড়ল বিগ হারামজাদা। নারকেলের পানি পিপাসা মেটাতে পারে, কিন্তু হ্যামারের মদের নেশা তো আর মেটাতে পারে না। মদের জন্যে সে পাগল হয়ে উঠল। এমনিতেই বদমেজাজি আরও খারাপ হয়ে গেল। তার মেজাজের জ্বালায় তটস্থ করে রাখলো সারাক্ষণ আমাদের। যাই হোক, খাই দাই, হ্যামারের অত্যাচার সহ্য করি, আর দ্বীপটা ঘুরে ঘুরে দেখি আমি। অদ্ভুত একটা দ্বীপ, মাইল 10 লম্বা একটা সপ্তমীর বাঁকা চাঁদ যেন। চাঁদের পেটটা বেশি মোটা, 5 মাইল মতো হবে। 1 মাস কাটিয়ে দিয়েছি দ্বীপে। একদিন সকালে ঘুম থেকে উঠেই মেজাজ দেখানো শুরু করলো হ্যামার। গালাগাল করতে লাগলো খাবার পানি এনে রাখিনি বলে। কত আর সহ্য করা যায়। রেগে গিয়ে বললাম আমি তার বাপের চাকর নই, দরকার পড়লে নিজে এনে খাকগে। ব্যাস, চোখের পলকে ছুরি বের করে তাড়া করলো আমাকে। আমার কাছে কোনো অস্ত্র নেই, থাকলেও ওর সঙ্গে পারতাম না। ঝেড়ে দৌড় দিলাম। পেছনে তাড়া করে এলো সে। ছুটতে ছুটতে উঠে এলাম ছোট একটা পাহাড়ে। পেছনে ফিরে তাকানোর সাহস নেই। আমার ধারণা ঠিক পেছনেই রয়েছে সে, ধরে ফেললো বলে। সামনে ঘাস লতার জঙ্গল। সোজা ছুটে গেলাম। কয় পায়ে গিয়েছি বলতে পারবো না। হঠাৎ করে পড়ে গেলাম নিচে। হঠাৎ যেন দুফাঁক হয়ে গেল মাটি, গিলে নিয়ে ঠাঁই দিল আমাকে তার জঠরে। পৌঁছে গেছি বোধহয় পাতাল রাজ্যে। চোখ মেলে তাকালাম ভয়ে ভয়ে। আবছা আলো। এ কি, এ কোথায় এসেছি? স্বপ্ন দেখছি না তো? অনেক পুরানো একটা কাঠের জাহাজের স্যালুনে পড়েছি। এই জিনিস তো এখন মিউজিয়ামের সামগ্রী। আমি এর ভেতরেই রয়েছি। সত্যিই তো। চিমটি কাটলাম হাতে, চুল টেনে দেখলাম, না, জেগেই তো আছি। বিস্ময়ের ঘোর কাটতেই আবার বাস্তবে ফিরে এলাম। এই জাহাজটা এখানে এলো কি করে? তীরের এত ভেতরে। শুকনোয় কখনো জাহাজ চলেছে বলে তো শুনিনি। এর মানে কি? আবার সব উদ্ভট চিন্তা ভাবনা আসতে শুরু করলো মনে। আমি বোধহয় মরে গেছি। পরলোকে তো যা খুশি ঘটতে পারে। এই যেমন জাহাজ হয়তো চলে শুকনো দিয়ে। যমদূতের অপেক্ষায় চোখ বন্ধ করে পড়ে রইলাম। খানিক পরে কিছুই ঘটল না দেখে আবার চোখ মেললাম। দূর, কি সব বাজে কথা ভাবছি। ধমক লাগালাম নিজেকে। কোথায় এসেছি ভালো করে দেখি না কেন? ওপর দিকে তাকালাম। ছাদে একটা গর্ত। বুঝলাম ওই গর্ত দিয়েই পড়েছি। সাহস ফিরে এলো মনে। কিন্তু পরক্ষণেই একটা জিনিস দেখে আত্মা চমকে গেল আমার। একজন মানুষ, না না, মানুষের কঙ্কাল। পুরানো আমলের নাবিকের পোশাক পরনে, পচে বিবর্ণ হয়ে গেছে কাপড়ের রং। একটা ডেস্কের ওপাশে চেয়ারে বসে বিকট ভঙ্গিতে দাঁত খিচিয়ে রেখেছে যেন। মাংস চামড়া শূন্য মুন্ডুটা। কালো চক্ষু কোটরের দুটো যেন আমার দিকেই চেয়ে শাসাচ্ছে। নিজেকে বোঝালাম ওটা সাধারণ একটা কঙ্কাল মাত্র, ওটাকে এত ভয় পাওয়ার কিছু নেই। সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালাম। পায়ে পায়ে এগিয়ে গেলাম কাছে। কয়েকটা জিনিস পড়ে আছে টেবিলে, কোনোটাই ছুঁলাম না। শুধু, নিশ্চয়ই অনুমান করতে পারছো। দাঁড়াও, তোমাকে খুলেই বলি সব। বিশাল এক মোমবাতি দাঁড়িয়ে আছে
রূপোর মোমদানিতে। 300-400 বছর আগের জিনিস বলে মনে হলো। ওটার পাশে পড়ে আছে একটা পিস্তল, পুরানো আমলের। মিউজিয়ামে দেখতে পাবে ওই জিনিস। এক টুকরো কাগজ পড়ে আছে, পুরানো হতে হতে হলদে হয়ে গিয়েছে। তার পাশে পালকের কলম। মৃত্যুর আগে বোধহয় ওই কাগজে কিছু লিখেছিল লোকটা। কাগজটা দিলাম এই চিঠির সঙ্গে। আরেকটা যে জিনিস দিলাম সেটাও ছিল টেবিলে। প্রথমে মনে হয়েছিল এটা মেডেল। হাতে নিয়ে ভালো মতো দেখতেই বুঝে গেলাম সোনার মোহর, স্প্যানিশ ডাবলুন। মিউজিয়ামে দেখেছি এর আগে, তাই চিনতে পারলাম। মোহরটা রেখে দিলাম পকেটে। তারপর মন দিয়ে দেখলাম হলদে কাগজের লেখা, একটা নকশা। মাথামুন্ডু বুঝলাম না কিছু। আরো কিছু সোনার মোহর কোথাও লুকিয়ে রাখেনি তো লোকটা? পরে ভালো মতো দেখবো ভেবে নকশাটা যত্ন করে রেখে দিলাম পকেটে। তারপর ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর কি কি আছে জাহাজে। পুরানো জীর্ণ জাহাজটাতে আরো কি কি ছিল বলার সময় এখন নেই। শুধু এটুকু বলতে পারি, দেখলে হাঁ হয়ে যাবে, যেমন আমি হয়েছি। কি নেই জাহাজটায়! আলমারি আর সিন্দুক ভর্তি রয়েছে কাপড়ের স্তূপ। সেকালের নানা রকম মূল্যবান কাপড়, সিল্ক, সার্টিন ইত্যাদি। এসবও হয়তো লুকিয়ে ফেলতো। হয়তো লুকানোর জন্যেই এই দ্বীপে এসেছিল লোকটা, কিন্তু সময় পায়নি। তার আগেই মারা গেছে। অনেক কিছুই দেখেছি, ভাবলাম এবার বেরোনো দরকার। কিন্তু বেরোতে গিয়ে দেখলাম যেখান দিয়ে পড়েছি সেখান দিয়ে বেরোনো সম্ভব নয় কিছুতেই। আবার ভয় পেয়ে গেলাম। তবে কি এই অদ্ভুত জাহাজে ওই কঙ্কালটার সঙ্গেই জ্যান্ত কবর হয়ে গেল আমার? না না, এভাবে মরতে চাই না আমি। বেরোনোর আপ্রাণ চেষ্টা করলাম। আর কোনো উপায় না দেখে ভাঁড়ার থেকে একটা শাবল এনে খুঁচিয়ে ছিদ্র করলাম জাহাজের খোল। হেসো না, হেসো না। জাহাজের কাঠ দীর্ঘদিন স্যাঁতসেঁতে মাটিতে থাকতে থাকতে পচে গিয়েছে, তাই এত নরম। বড় একটা ফোকর করে লতার দঙ্গলের ভেতর দিয়ে পথ করে বেরিয়ে এলাম। ভালো করে তাকিয়ে দেখলাম আশপাশটা। আবার এলে যেন চিনতে পারি। এলে তুমিও চিনতে পারবে। হলুদ কাগজটাই চিহ্ন এঁকে দেখিয়ে দিয়েছি। আগে কোনো সময় নিশ্চয়ই একটা সরু খাল ছিল এখানে। সাগর থেকে 100 গজ ভেতরে একটা খাঁড়িতে গিয়ে পড়েছিল। ওই খাল বেয়ে জাহাজটা গিয়ে পড়েছিল খাঁড়িতে। তবে সেটা অনেক আগে। এখন হলে পারতো না। এখন একেবারে খটখটে শুকনো। বাইরে থেকে দেখতে পাবে না জাহাজটা। পাহাড়ে ঘিরে রেখেছে। তার উপর ঘন হয়ে জন্মেছে লতা পাতা। এত বড় একটা জাহাজকে যেন বেমালুম গিলে নিয়েছে। কেউ ভাবতেই পারবে না ওটা ভেতরে রয়েছে। ঠিক করলাম যাই পাওয়া যায় আমি আর কিম ভাগাভাগি করে নেব। যেদিক দিয়ে বেরিয়েছি সে পথটা আবার লতা পাতা আর নারকেলের ডাল দিয়ে বন্ধ করে দিলাম এমন ভাবে যেন বোঝা যায় না কিছু। অনেক সময় পেরিয়েছে। এতক্ষণে হয়তো শান্ত হয়েছে হ্যামার। ভেবে ফিরে এলাম লেগুনের ধারে, যেখানে আস্তানা গেড়েছি আমরা। বলতে ভুলে গেছি, একটা ছোট সুন্দর লেগুন আছে দ্বীপের একধারে। পাহাড়ের গা থেকে ওখানে উঁচু একটা পাথর ঠেলে বেরিয়ে ছাতের মতো হয়ে আছে। তার নিচেই আমাদের বাসা। চুপচাপ বসে আছে হ্যামার। আমার দিকে কড়া চোখে তাকালো। সাবধান করে দিয়ে বলল, ভবিষ্যতে পানি আনতে ভুল করলে আর ছাড়বে না, খুন করে ফেলবে।
বললাম, আর কখনো এমন ভুল হবে না। ঠিক এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার পকেটে একটা ফুটো ছিল, সেই ফুটো দিয়ে মাটিতে পড়ে গেল মোহরটা, হ্যামারের একেবারে চোখের সামনে। বালিতে পড়ে থাকা চকচকে জিনিসটার দিকে তাকিয়ে রইল হ্যামার দীর্ঘ এক মুহূর্ত। কোটর থেকে ছিটকে বেরিয়ে আসবে যেন ওর চোখ। কোথায় পেয়েছো ওটা? বলবো কেন, মুখ ফসকে বলে ফেললাম। ধক করে জ্বলে উঠল হ্যামারের চোখ, কিন্তু সামলে নিল। একেবারে বদলে গেল তার চেহারা, কণ্ঠস্বর। গলায় মধু ঢেলে বলল, ভাই আমার, দোস্ত আমার, তুমি না আমার প্রাণের বন্ধু? একই জাহাজে চাকরি করেছি আমরা, সমস্ত বিপদ ভাগ করে নিয়েছি। আমার জিনিস তোমার, তোমার জিনিস আমার, তাই না? সকালের কথা ভুলে যাও, মাথা ঠিক ছিল না, কি করতে কি করে ফেলেছি। তা ভাই, কোথায় পেয়েছো ওটা? না মিস্টার হ্যামার, মাথা নাড়ালাম। মিষ্টি কথায় ভুলছি না। তোমার সঙ্গে আমার দোস্তি নেই, কোনোদিন ছিলেও না, কিছুতেই বলছি না আমি। বলবি না? চেঁচিয়ে উঠল হ্যামার। হরামজাদা! লাফিয়ে উঠে দাঁড়ালো সে, হাতে ছুরি। এক লাফে আমাদের মাঝে এসে পড়ল কিম ঠেকাতে। ততক্ষণে ছুরি চালিয়েছে হ্যামার, সেটা আমার গায়ে না লেগে লাগলো কিমের গলায়। আমি আর হ্যামার যখন কথা বলছিলাম, মোহরটা তুলে নিয়ে দেখছিল কিম, সেটা হাতেই রয়েছে। জবাই করা ছাগল যেন। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো তার গলা থেকে, ঘড় ঘড় আওয়াজ বেরোচ্ছে। শিথিল হাত থেকে খসে পড়ল সোনার মোহর। ওটার পাশেই গড়িয়ে পড়ল বেচারা, রক্তে ভিজে যাচ্ছে সাদা বালি। কয়েক মুহূর্ত হাত পা নাচিয়ে স্থির হয়ে গেল দেহটা। বোকা বনে গেলাম। হ্যামারের মুখ থেকে রক্ত সরে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। ছোঁ মেরে মাটি থেকে মোহরটা তুলে নিয়ে চেঁচিয়ে বললাম, খুন করেছিস তুই ওকে, গরিলার বাচ্চা গরিলা, আর পাবি না। জাহাজে উঠেই ক্যাপ্টেনকে বলে দেব। ঝট করে মুখ তুলল হ্যামার, ছুরিটা আবার শক্ত হাতে চেপে ধরে ছুটে এলো আমার দিকে, গাল দিয়ে উঠল। আমার মরহুম ক্যাপ্টেন বলতেন, গাল দিতে পারে সবাই, কিন্তু ভয় পাওয়াতে পারে কয়জন? তার জন্যে তেমন বিষাক্ত জিভ থাকা চাই। এই মুহূর্তে আমার সেই কথাটাই মনে পড়ে গেল। আমারের মতো বিষাক্ত জীব কজনের আছে? একটা খুন করেছে, এরপর আর হাত কাঁপবে না তার। এক সেকেন্ডও দেরি করলাম না, ঘুরেই দৌড় দিলাম সোজা বনের দিকে। দৌড়ে গিয়ে ঢুকলাম বনে। এরপর যতদিন ওই দ্বীপে ছিলাম, বন থেকে বেরোইনি। মাঝে মাঝেই দেখেছি আমাকে খুঁজছে হ্যামার। সোনার মোহর কোথায় পেয়েছি সেই জায়গা খুঁজছে, কোনোটাই পাইনি। অবশেষে একদিন একটা জাহাজের দেখা পেলাম। আমি প্রথম দেখেছি, ওটার দৃষ্টিও আকর্ষণ করতে পারলাম। দ্বীপে ভিড়ল জাহাজটা, একটা স্কুনার, নাম আটলান্টিক সিটি। সৈকতে ছুটে গেলাম। হ্যামার এলো পরে, দ্বীপের উল্টো প্রান্তে ছিল। হাঁক ডাক শুনে ছুটে এসেছে। না, হ্যামারের কুকাণ্ডের কথা বলিনি ক্যাপ্টেনকে, আর বলবই বা কখন। আমরা জাহাজে ওঠার পর থেকেই একটা না একটা অঘটন ঘটেই চলল। প্রথমেই রাডার খারাপ হয়ে গেল, তারপর মাস্তুল ভেঙে পড়ে মারা গেল দুজন লোক। আরো কত কাণ্ড যে ঘটল। যাই হোক, অবশেষে যেন ধুঁকতে ধুঁকতে একদিন এসে বোস্টনে ভিড়ল আটলান্টিক সিটি। বন্দর থেকে বেরিয়েই পড়লাম গাড়ির তলায়। জ্ঞান ফিরেই দেখি শুয়ে আছি হাসপাতালের বেডে।
এখানে বসেই এই চিঠি লিখছি। সারাক্ষণ হ্যামারের ভয়ে অস্থির হয়ে আছি। জাহাজে থাকতেই শাসিয়েছে, সোনার সন্ধান না দিলে আমার পিঠে ছুরি বসিয়ে দেবে। শরীর খারাপ, ভাবছি ভালো হলেই তোমাকে দেখতে আসব। চাকরিও দরকার। সিওএফ তো গেছে, আর একটা ভালো জাহাজ আর ভালো ক্যাপ্টেন খুঁজে নেওয়া যে কি কঠিন। যদি কোনো কারণে আমি আসতে না পারি, এ চিঠি আমার একজন নতুন নাবিক বন্ধুকে দিয়ে দেব, সে পৌঁছে দেবে তোমার কাছে। যদি আমার কিছু ঘটে যায়, তুমি যেও সেই দ্বীপে যখন পারো। প্রচুর ধনরত্ন লুকোনো রয়েছে ওখানে, আমার বিশ্বাস। আর যদি মোহর খুঁজে নাই পাও, জাহাজে যা সম্পদ আছে সেগুলো এনে বিক্রি করলেও বড়লোক হয়ে যাবে। প্রথমে প্রভিডেন্সে যাবে, সেখান থেকে দক্ষিণ পশ্চিমে 40-50 মাইল গেলেই পেয়ে যাবে দ্বীপটা। দেখলেই চিনবে, সপ্তমী চাঁদের আকৃতি, পূব ধারে পাহাড়। জাহাজটা পাবে উত্তর প্রান্তে। ওদিকে আরেকটা ক্ষুদে দ্বীপ প্রায় গা ঘেঁষে রয়েছে মূল দ্বীপের। ম্যাপ এঁকে দেখিয়ে দিলাম। এই মুহূর্তে তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছে বব। প্রথম সুযোগেই তোমাকে দেখতে আসব। আবার বলছি, যদি আমার কিছু হয়ে যায়, বড় হয়ে তুমি কিন্তু যেও সেই দ্বীপে, যেভাবেই পারো। ভালো থেকো বব, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই। ইতি, তোমার বাবা।